শুরু করছি রকিব হাসানের লেখা ৩ গোয়েন্দা সিরিজের বেগুনি জলদস্যু এর তৃতীয় পর্ব। সন্ধ্যা ৮টায় আবার হেডকোয়ার্টারে মিলিত হলো ৩ গোয়েন্দা। কি করতে হবে বলল কিশোর। বাবার সঙ্গে সাক্ষাৎকার দিতে যাবে পিটার, আমি যাব ওখানে ওদের কথা শুনতে। মুসা, তুমি গিয়ে আড্ডার উপর নজর রাখবে। আমাদের নতুন ওয়াকিটকির রেঞ্জ ৩ মাইল, কিন্তু ডিলা ভিনা থেকে পাইরেটস কেভ ৫ মাইল, কাজেই মাঝামাঝি জায়গায় একজনকে থাকতে হবে। রবিন থাকবে। মুসার মেসেজ আমাকে দেবে আর আমার মেসেজ মুসাকে, ঠিক আছে? মাথা ঝাঁকালো ২ সহকারী গোয়েন্দা। বেরিয়ে এলো ওরা। সাইকেল নিয়ে রওনা হয়ে গেল যার যার জায়গার দিকে। পাইরেটস কেভের পথে যখন নামলো মুসা, অন্ধকার হয়ে গেছে তখন। সাইকেলের আলো জ্বেলে দিল। আড্ডার গেটের কাছে এসে থামল। আলো নিভিয়ে অপেক্ষা করলো কিছুক্ষণ, চোখে অন্ধকার সইয়ে নেবার জন্যে। আগের জায়গায় ট্রি সার্ভিস ট্রাকটাকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। সিগারেটের আগুন দেখেই বুঝতে পারল ড্রাইভিং সিটে বসে আছে কেউ, নিশ্চয়ই নজর রাখছে। ওয়াকিটকি বের করলো মুসা, বলল, রবিন, কিশোরকে বলো মেজরের সহকারী টনি এখনো চোখ রাখেছে আড্ডার ওপর। প্রায় মাইল ৩ দূরে হাইওয়ের পাশে একটা ছোট টিলার উপর বসে আছে রবিন। ওয়াকিটকিটা মুখের কাছে তুলে আনলো, অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে বলল, কিশোর, মুসা জানিয়েছে এখনো আড্ডার উপর চোখ রাখছে টনি। ওর কাছ থেকে মাইল ২ দূরে দোকানের জানালার নিচে একটা ঝোপের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে আছে কিশোর। মেসেজের জবাব দিল, মেজর নিরেক, রিগো আর টাক মাথা লোকটা এখনো বসে আছে এখানে, কিছুই করছে না। মুসাকে বলো কড়া নজর রাখতে, খুব সাবধান থাকে যেন। হুঁশিয়ারির প্রয়োজন ছিল না, মাত্র কয়েকশো মিটার দূরে রয়েছে টনি। এই অবস্থায় সাবধান থাকতেই হবে। তাই রয়েছে মুসা, লুকিয়ে আছে গাছের ছায়ায়। এমন একটা জায়গায় গাছের গায়ে হেলান দিয়ে বসেছে যেখান থেকে পার্কিং লট, গেট, টাওয়ারের ওপরের ২টো তলা আর ট্রি সার্ভিস ট্রাকটা দেখা যায়। আড্ডায় ঢোকার মুখে একটা খুঁটিতে আলো জ্বলছে। ইঞ্জিন স্টার্ট নেবার শব্দ হলো। গেট দিয়ে বেরিয়ে এসে থামলো একটা ভ্যান। দরজা খুলে লাফিয়ে নামলো পিটার। গেটটা লাগিয়ে দিয়ে এসে আবার গাড়িতে উঠল। চলে গেল ভ্যানটা। আবার ট্রাকের দিকে তাকালো মুসা। নড়ল না ওটা। তেমনি ভাবে বসে বসে সিগারেট টানছে টনি। কিছুক্ষণ অপেক্ষা করে আবার মেসেজ পাঠালো মুসা, ক্যাপ্টেন ফিলিপ আর পিটার বেরিয়ে গেছে, টনি আগের মতোই বসে আছে, নজর রাখছে। মেসেজটা কিশোরের কাছে পাচার করলো রবিন। পথের দিকে চোখ। কয়েক মিনিট পরে দেখতে পেল তার সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে পিটারদের ভ্যানটা। মেসেজ শুনল কিশোর, তাকিয়ে রয়েছে ঘরের দিকে। রবিনের কথা শেষ হতে না হতেই ঘড়ি দেখলেন মেজর। উঠে রওনা হলেন দরজার দিকে। লাফিয়ে উঠে দাঁড়ালো বিশাল দেহি রিগো। লাফিয়ে লাফিয়ে চলল মেজরের পেছনে। একভাবে বসে রইল টাকমাথা লোকটা। দ্রুত হামাগুড়ি দিয়ে দোকানের পাশে চলে এলো কিশোর। চত্বরের দিকে তাকালো। দোকান থেকে বেরিয়ে ভ্যানে গিয়ে উঠলেন মেজর আর রিগো, যেটাতে ঘোড়ার যন্ত্রপাতিগুলো রয়েছে। চলে গেল গাড়িটা। খবরটা রবিনকে জানালো কিশোর। তারপর ফিরে এলো আবার আগের জায়গায়। টেপ রেকর্ডারে ক্যাসেট ভরছে টাকমাথা লোকটা। 2টো চেয়ার সাজিয়ে রাখলো ডেস্কের সামনে। চত্বরে আরেকটা ভ্যান ঢোকার শব্দ হলো। একটু পরেই ঘরে এসে ঢুকলেন ক্যাপ্টেন ফিলিপ, সঙ্গে পিটার। ঢুকেই জড়সড় হয়ে গেল পিটার। এমন ভঙ্গি করতে লাগলো যেন ভীষণ শীত করছে। এয়ার কুলার বন্ধ করে দিতে বলল। অনিচ্ছা সত্ত্বেও উঠে গিয়ে সুইচ অফ করে দিল লোকটা। মনে মনে হাসলো কিশোর, বুদ্ধি আছে ছেলেটার। শুধু তাই নয়, যখন লোকটা এয়ার কুলার বন্ধ করতে গেছে সে এসে খুলে দিয়েছে জানালা। এক পলকের জন্য কিশোরের মুখটা নজরে পড়েছে বোধহয়, কারণ হেসেছে এদিকে তাকিয়ে। তাড়াতাড়ি ফিরে গেছে আবার, টাকমাথা কিছু সন্দেহ করার আগেই। মিস্টার গুন, ক্যাপ্টেন বললেন, একদিন যা বলেছি রেকর্ড করে তো রেখেছেন, আবার শুনতে চাই, দরকার আছে। সরি ক্যাপ্টেন, জবাব দিল গুন। এখানে নেই ওগুলো, মেজর সব নিয়ে গেছেন। কেন? জানতে চাইল পিটার। বোধহয় এডিট করবেন, তারপর আরো কপি করে পাঠিয়ে দেবেন সোসাইটির ডিরেক্টরদের কাছে। আসুন, কাজ শুরু করা যাক। রেকর্ডিং এর বোতাম টিপে যন্ত্রটা ক্যাপ্টেনের দিকে ঠেলে দিল গুন। নিজের গিয়ে বসলো দরজার কাছে। ক্যাপ্টেন গল্প শুরু করলেন। সে চুপচাপ কমিক পড়তে লাগলো। জানালা দিয়ে ঘরের ভেতর তাকিয়ে রয়েছে কিশোর। ভাবছে মেজর আর রিগো কোথায় গেল। টনিকে বসিয়ে এসেছে আড্ডা পাহারা দিতে। গুনকে রেখে গেছে ক্যাপ্টেনের সাক্ষাৎকার নেবার জন্য। $25 করে ঘন্টায়।
ফিল্পের টাকা টানাটানি চলছে, এই অবস্থায় এটা তার জন্য লোভনীয় কাজ। আন্তরিকভাবে গল্প বলে যাবেন, যত গল্প তার জানা আছে। কিন্তু কেন এই কাজ করাচ্ছেন মেজর? আন্দাজ করতে পারছে গোয়েন্দা প্রধান, আরো আন্দাজ করতে পারছে কোথায় গেছেন মেজর নিরেক রিগোকে নিয়ে। আড্ডার বাইরে খুঁটিতে ওই একটা মাত্র আলোয় জ্বলছে, টিকিট বুথ আর তালা দেয়া গেটটা দেখা যাচ্ছে সেই আলোয়। খুব সামান্যই গিয়ে পড়েছে পার্কিং লটে, তবে ওই ম্লান আলোতেই নড়াচড়াটা চোখ এড়ালো না মুসার। ট্রাকের ভেতরে জ্বলছে সিগারেটের আগুন, একবার উজ্জ্বল হচ্ছে, টান দেওয়ার সময় টান ছেড়ে দিলেই আবার কমে যাচ্ছে। মাঝে মধ্যে পেছনের পথ দিয়ে চলে যাচ্ছে গাড়ি। মুসা আসার পর এয়ার ট্যাক্সি সার্ভিসের একটা বিমানও উড়ে গেছে। তারপর রকি বিচের দিকে থেকে এলো একটা ভ্যান, পার্কিং লটে ঢুকলো। হেডলাইট নিভালো, গিয়ে থামলো বন্ধ গেটের সামনে। দরজা খুলে নেমে এলেন মেজর নিরেক আর রিগো। রবিন, নিচু গলায় মেসেজ পাঠালো মুসা। মেজর আর রিগো বেটা এসে গেছে। জানালার নিচে বসে মেসেজটা শুনল কিশোর, উত্তেজিত হয়ে উঠল। বলল, এটাই আশা করেছিলাম নথি। ক্যাপ্টেন ফিল্প আর পিটারকে সরিয়ে দেওয়া হয়েছে আড্ডা থেকে, যাতে নিরাপদে ঘোড়ার কাজ চালিয়ে যেতে পারে মেজরের চেলারা। ওরা জানে কিংবা অনুমান করেছে কিছু একটা লুকানো রয়েছে ওখানে। ওয়াকিটকির খুদে মাইক্রোফোনে কড়কড় করে উঠল রবিনের কণ্ঠ। মুসা বলছে মেজর আর রিগো গেটের কাছে দাঁড়িয়েছিল, টনি নেমে গেছে ওদের কাছে, গেটের তালা খুলে দিয়েছে, ভ্যান নিয়ে ভেতরে ঢুকেছে মেজর আর রিগো। যতটা সম্ভব আস্তে আর নীরবে করেছে কাজটা, আলো জ্বালেনি। ওরা ঢুকে যেতেই আবার তালা লাগিয়ে ট্রাকে ফিরে এসেছে টনি। ভ্যানটা আর দেখতে পাচ্ছে না মুসা। নিচে ঠোঁট কামড়ালো কিশোর। রবিন, মুসাকে বলো ভ্যানের পিছু নিতে। মেজর আর রিগো কি করছে জানা দরকার। অন্ধকারে নিজে নিজেই মাথা নাড়ল মুসা। গেটের ভেতরে ঢোকার উপায় নেই, এখন ট্রাকের হাইড্রোলিক লিফটে চড়ে বসেছে টনি। আমি বেরোলেই আমাকে দেখে ফেলবে। বেড়ার কাছেও যেতে পারবো না, দেখে ফেলবে। আর গিয়ে লাভও নেই, এত উঁচু বেড়া ডিঙাতে পারবো না। কিশোর বলেছে যেভাবেই হোক ঢুকতে হবে তোমাকে। ওরা কি করছে জানা দরকার, কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে, খোঁজো। আরেকবার চোখ বোলালো মুসা। বলল, কারখানায় ওদিক দিয়ে ঢোকার চেষ্টা করতে পারি, বেড়া ওখানেও আছে, ডিঙানোর চেষ্টা করব। না পারলে আরো এগিয়ে চলে যাব পিয়ারের কাছে। পিয়ার পার হয়ে পানিতে নেমে সাঁতরে ঢুকবো আড্ডার ভেতরে, তাহলেই আর টনি দেখতে পাবে না। রবিনের জবাবের অপেক্ষায় রইল মুসা। কিশোরের সঙ্গে কথা বলবে রবিন, তারপর জবাব দিবে। বেড়ার অন্য পাশে পথের দিকে তাকিয়ে রয়েছে মুসা। কোনো শব্দ নেই ওখানে, আলো নেই। অবশেষে জবাব দিল রবিন। ঠিক আছে মুসা, যাও, তবে খুব সাবধান। কয়েকশো মিটার দূরে দৈত্যাকার ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে ট্রি সার্ভিস ট্রাকটা। সিগারেটের আগুন জানিয়ে দিচ্ছে এখনো হাইড্রোলিক লিফটের ওপর রয়েছে টনি। পথটা দেখল মুসা, পার্কিং লটের দিকে তাকালো, নির্জন। টনির দিকে আরেকবার তাকিয়ে সমস্ত দ্বিধা ছেড়ে ফেলে উঠে পড়ল সে। ছায়ায় ছায়ায় দৌড়ে চলে এলো কারখানার কাছে। চুপ করে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, বোঝার চেষ্টা করলো কারো চোখে পড়ে গেল কিনা। বোধহয় পড়েনি। দেয়ালের ধারে ধরে ধরে চলে এলো শেষ মাথায়, যেখানে খাঁড়ির সঙ্গে মিশেছে ওটা। দেয়াল থেকে বেরিয়ে থাকা ইঁট আর কড়িকাঠ ধরে উপরে উঠে পড়ল সে। তারপর দম বন্ধ করে লাফ দিল। কাঠের পিয়ারে নিঃশব্দে পড়ার প্রশ্নই ওঠে না। থ্যাপ করে একটা শব্দ হলো। অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে থাকলো আরো কিছুক্ষণ। কারো সাড়া নেই দেখে হাঁটতে আরম্ভ করলো। এগোলো কিছু দূর। খানিক দূরে চকচক করছে খাঁড়ির কালো পানি। মিটার 10 দূরে আবছা ভাবে চোখে পড়ছে ঘরবাড়ি। পানিতে না নেমে ওখানে পৌঁছানোর আর কোনো উপায় নেই। পিয়ারের ওপর হাতড়ে হাতড়ে একটা নৌকা বাঁধার দড়ি পেয়ে গেল। টেনে দেখল একটা মাথা এখনো পিয়ারের সঙ্গে বাঁধা রয়েছে। ওটা ধরে ঝুলে পড়ল সে। নেমে এলো পানির কাছে, পা দিয়ে ছুঁয়ে দেখল কনকনে ঠান্ডা পানি। দীর্ঘ একটা মুহূর্ত দ্বিধা করলো সে, তারপর হাত ছেড়ে দিল। পানি একেবারেই কম ওখানে, মাত্র গোড়ালি ডুবলো। দ্রুত একবার তাকালো এদিক ওদিক, কেউ দেখছে কিনা দেখলো, তারপর হেঁটে চললো পানির মধ্য দিয়ে। সাঁতরাতে হলো না বলে খুশি। ট্রেলারের কাছে উঠে এলো সে। জীবনের কোনো চিহ্নই নেই কোথাও, সব কিছু চুপচাপ। ডকে ভাসছে জাহাজটা, মাঝে মাঝে ঘষা লাগছে জেটির সঙ্গে।
কচমচ আওয়াজ করছে। প্রমিনাডের দুপাশের ঘরগুলো সব বন্ধ, কফি স্ট্যান্ড, মিউজিয়াম সব। মেজরের গাড়িটা চোখে পড়ল না। ঘুরে মিউজিয়ামের পেছনে চলে এলো সে। অন্ধকার আকাশের পটভূমিকায় অনেক উঁচু লাগছে জাহাজের গলুইটা। সেদিকে একবার তাকিয়ে ওয়াকি টকি তুলে আনলো মুখের কাছে। রবিন, ভেতরে ঢুকেছি। ট্রেলার, বাড়ি, জাহাজ সব জায়গায় দেখলাম, মানুষজন চোখে পড়ছে না। মেজরের ভ্যানটাও না। কোথায় যে গায়েব হয়ে গেল আল্লাহ মালুম। কিছুক্ষণ পর রবিনের কথা শোনা গেল। কিশোর বলছে ওরা ওখানেই কোথাও আছে, খুঁজতে বলেছে। গুঙিয়ে উঠল মুসা, তবে তর্ক করল না। ঘুরে রওনা হলো ওকের জঙ্গলের দিকে। ঘন গাছপালার মধ্যে ঢুকে দাঁড়ালো। কান পাতল শব্দ শোনার আশায়। কিছুই কান এলো না, শুধু তীরে ঢেউ আছড়ে পড়ার মৃদু ছলাৎ ছলাৎ ছাড়া। আর আছে বাতাসের ফিসফাস, কানাকানি। আড্ডার দিকে মুখ করে থাকা টাওয়ারের একটা জানালায় আলো দেখা যাচ্ছে। নিচু গলায় ওয়াকিটকিতে কথা বলল মুসা। ভিক্টর ইভান্সের টাওয়ারে আলো দেখা যাচ্ছে, ভালো করে দেখতে যাচ্ছি আমি। বনের ভেতর থেকে সরাসরি না বেরিয়ে বেড়ার কাছে চলে এলো মুসা। বেড়ার ধার ঘেঁষে এগোলো যাতে সহজে কারো চোখে না পড়ে। টাওয়ারের কাছাকাছি এসে উপুর হয়ে শুয়ে পড়ল মাটিতে। বুকে হেঁটে এগোলো। আলোকিত জানালাটার কাছে এসে থেমে দম নিল। তারপর আস্তে মাথা তুলে উঠে দাঁড়ালো। ঘরের ভেতর ভিক্টর একা ইজি চেয়ারে শুয়ে পড়েছে। হঠাৎ কি মনে করে মাথা উঁচু করে কান পাতল, যেন কোনো শব্দ কানে গেছে। সতর্ক হলো মুসা, সে কোনো আওয়াজ করে ফেলল না তো? তাড়াতাড়ি জানালার কাছ থেকে সরে আসতে গেল সে। ফেলে দেয়া একটা খাবারের খালি টিনে পা বেঁধে ঠন ঠন করে গড়িয়ে পড়ল ওটা। নীরব অন্ধকারে মুসার মনে হলো টিনের শব্দ তো না, যেন বোমা ফেটেছে। চোখের পলকে মাটিতে শুয়ে স্থির হয়ে গেল সে। ঝটকা দিয়ে খুলে গেল ঘরের দরজা। এক ফালি আলো এসে পড়ল বাইরে। আলোর দিকে পেছন করে দাঁড়িয়ে আছে ভিক্টর, হাতে পিস্তল। কেঁপে উঠল মুসা। নেমে এলেই লোকটা তাকে দেখে ফেলবে। অন্ধকার থেকে বেরিয়ে এসে ভিক্টরের পায়ে পা ঘষতে আরম্ভ করলো একটা কালো বিড়াল। হেসে পিস্তলটা নামিয়ে ফেলল সে। তুই? আমি ভেবেছিলাম না জানি কে। আয় ভেতরে আয়। বিড়ালটাকে তুলে নিয়ে ঘরে ঢুকে গেল ভিক্টর। কপালের ঘাম মুছল মুসা। বিড়ালটা সময় মতো না বেরোলে আর ভাবতে পারল না সে। বুকে হেঁটে যতটা সম্ভব ফিরে এলো আবার বেড়ার কাছে। উঠে এক ছুটে ঢুকে পড়ল ওকের জঙ্গলে। জোরে জোরে দম নিল কয়েকবার, তারপর ওয়াকি টকি বের করে বলল, রবিন, কিশোরকে বলো ঘরে রয়েছে ভিক্টর, পড়ছে। মেজর নিরেক আর রিগোর চিহ্ন দেখলাম না, যেন বাতাসে মিলিয়ে গেছে। দোকানের পেছনে ঝোপের মধ্যে বসে অন্ধকারেই ভ্রু কোঁচকালো কিশোর। বলল, ভ্যানটা ওখানেই কোথাও আছে। ঘড়ি দেখল সে, 11টা প্রায় বাজে। রবিনের জবাব শোনা গেল। মুসা বলছে পুরনো আস্তাবলগুলোর সব কটার ডাবল দরজা, সহজেই ভ্যান ঢোকানো যায়, তবে ভেতরে ঢুকতে চাইছে না মুসা। মেজরের চোখে পড়ে যাওয়ার ভয়। এখনো আমরা কিছু জানতে পারিনি, ওরকম ঝুঁকি না নেওয়াই ভালো। জিজ্ঞেস করো আর কি করতে পারে সে। দোকানের ভেতরে একটা প্যাকেট খুলে কেক বের করে ক্যাপ্টেন আর পিটারকে দিল গুণ। মুসার কাছ থেকে রবিনের মুখে জবাব এলো ওয়াকি টকিতে। একটা কাজই করতে পারে বলছে, গেটের কাছে লুকিয়ে থেকে দেখতে পারে কোত্থেকে বেরোয় ভ্যানটা। আনমনে মাথা ঝাঁকালো কিশোর। এটাই একমাত্র বুদ্ধি। এই শোনো, ধরো দেখি। মাথা আরেকটু তুলল সে। রেকর্ডিং শেষ হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, উঠে দাঁড়িয়েছেন ক্যাপ্টেন আর পিটার। 11টা বাজে, বেরিয়ে যাবেন। সামনের গেটের কাছে মিউজিয়ামের কোনায় মাটিতে পেট দিয়ে শুয়ে আছে মুসা। তাকিয়ে রয়েছে প্রমিনাডের দিকে। ব্ল্যাক ভালচারের দানবীয় ছায়া ছায়া শরীরটা চোখে পড়ছে। কানে আসছে শুধু বাতাসের ফিসফাস। ঢেউয়ের ছলছল আর কাঠের জেটিতে জাহাজের ধাতব শরীর ঘষা লাগার বিচিত্র ক্যাঁচ কোঁচ। একভাবে শুয়ে থাকতে থাকতে ঘুম পেয়ে গেল মুসার। 2 চিবুকের ওপর থুতনি রেখে চোখ মিটমিট করে ঘুম তাড়ানোর চেষ্টা করলো সে। হঠাৎ করেই চোখে পড়ল ওটা, ভ্যান। হেডলাইট নেভানো, এগিয়ে আসছে গেটের দিকে। ইঞ্জিন স্টার্ট নেওয়ার শব্দ শুনতে পায়নি সে। কোন দিক থেকে এলো তাও বুঝতে পারেনি। ঘড়ি দেখল সে, ঠিক 11টা।
মাটিতে শরীর চেপে ধরল মুসা, একেবারে মিশিয়ে ফেলতে চায় যেন। প্রায় নিঃশব্দে এসে গেটের কাছে দাঁড়িয়ে গেল ভ্যান। গেট খোলার জন্য নামল রিগো। খুলে দিতে বেরিয়ে গেল গাড়িটা। খানিকটা এগিয়ে আচমকা ব্রেক কষে দাঁড়ালো ভ্যান। ঝাঁকুনি লেগে হাঁ হয়ে খুলে গেছে পেছনের দরজা। খুঁটির আলো গিয়ে পড়েছে ওটার গায়ে। ভেতরে কি আছে স্পষ্ট দেখতে পেল মুসা। গাদা গাদা বস্তা সাজিয়ে রাখা হয়েছে, বোঝাই। গাল দিয়ে উঠলেন ড্রাইভিং সিটে বসা মেজর। গাদা কোথাকার, তালা লাগায়নি, লাগিয়ে জলদি এসে ওঠো। মেজরের নির্দেশ পালন করতে ছুটল রিগো। দরজাটা লাগিয়েই থেমে গেল। ফিরে তাকালো মুসা যেখানটায় শুয়ে আছে সেদিকে। দেখে ফেললো নাকি? জমে গেল মুসা। এই কি হলো বলদ, এত দেরি কেন? ধমক দিলেন মেজর। মাথা চুলকালো রিগো, দ্বিধা করলো একবার, তারপর গিয়ে উঠল সামনের সিটে। হেডলাইট জ্বালানো হলো এবার ভ্যানের। চলে গেল ওটা। ওয়াকি টকির উপর ঝুঁকলো মুসা। রবিন, এইমাত্র বেরিয়ে গেল মেজর আর রিগো। কোথায় ছিল ওরা, কোত্থেকে এলো কিছুই বুঝতে পারিনি, তবে ভ্যানের পেছনে কি আছে দেখেছি, অনেক বস্তা, বোঝাই করা। ক্যাপ্টেন ফিলিপ আর পিটারকে দোকান থেকে বেরিয়ে যেতে দেখল কিশোর। ট্রাক চলে যাওয়ার শব্দ শুনল। ওরা চলে যেতে খোলা জানালাটা চোখে পড়ল গুণের। বিড়বিড় করে কি বলে এসে বন্ধ করে দিল। এয়ার কুলার চালু করলো, তারপর গিয়ে বসলো টেপ রেকর্ডারের সামনে। টেপ রিওয়াইন্ড করে মুছে ফেলতে শুরু করলো ক্যাপ্টেনের কথা। অযথাই বকবক করে গেছেন যেন ফিলিপ, কোনো মানেই নেই ওসবের। এই সময় এলো রবিনের মেসেজ। ভ্যানের পেছনে বোঝাই বস্তার কথা শুনে উত্তেজিত হয়ে উঠল। বোঝাই? যাই আছে, ওগুলোর জন্যই গিয়েছিল ওখানে ওরা। জিজ্ঞেস করতো মুসাকে কি আছে দেখতে পারবে কিনা। পারবে না, ভ্যানটা চলে গেছে, এখনো পাহারা দিচ্ছে টনি। যে পথে ঢুকেছিল সেই পথে ফিরে আসছে মুসা। হেডকোয়ার্টারে দেখা করবে পরে। ঠিক আছে। ঠোঁটে চিমটি কাটল কিশোর। তুমি জলদি চলে এসো এখানে। 15 মিনিটের মধ্যে একটা ভ্যানের শব্দ শুনল কিশোর। চত্বরে থামল। খানিক পরে ঘরে এসে ঢুকলেন মেজর আর রিগো। গুণের সঙ্গে কথা বলতে লাগলেন তিনি, আর রিগো কেকের বাকিটা শেষ করায় মন দিল। মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছে জানালাটার বাইরে। ঝোপের ভেতর গুটিয়ে গেল কিশোর। কথা শেষ করে রিগোকে ইশারা করল গুণ। নেহাতি অনিচ্ছা নিয়ে যেন তার পিছে পিছে চলল হাতির বাচ্চা। নিশ্চয়ই বেগুনি জলদস্যুর আড্ডায় পাহারা বদল করতে যাচ্ছে, কিশোর ভাবল। দেয়ালের পেছনে একটা খসখস কান এলো তার। অন্ধকারে ঘুরে তাকালো সে। রবিন এসেছে। হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল কিশোর। ফিসফিস করে বলল, এসেছো? ভালো হয়েছে। আমার জায়গায় গিয়ে বসো। বস্তাগুলো কি আছে দেখতে যাচ্ছি আমি। আমাদের যন্ত্রটাও খুলে আনবো। মেজরকে বেরোতে দেখলে আমাকে হুঁশিয়ার করবে। তাড়াতাড়ি ফিরে এলো কিশোর। দেখেছো? জিজ্ঞেস করলো রবিন। দেখেছি, 10টা বস্তাই। যন্ত্রটাও খুলে নিয়ে এসেছি। চলো বাড়ি যাব। কি আছে? ততক্ষণে চলতে আরম্ভ করেছে কিশোর। রবিনের কথা জবাব দিল না। সাইকেল নিয়ে রওনা হলো দুজনে। ওরা ইয়ার্ডে আসার কিছুক্ষণ পর এলো মুসা। নষ্ট হয়ে যাওয়া ট্রেলিং ডিভাইসটা টেবিলে ফেলে রেখেছে কিশোর। কিসের সঙ্গে যেন বাড়ি খেয়ে হয়েছে এই অবস্থা। গেল, জোরে নিঃশ্বাস ফেলে বলল রবিন। ওই জিনিস আর একটা কেনার পয়সাও নেই এখন আমাদের। যাক, হাত নাড়ল মুসা। পয়সা হলে কিনে নেবো আর একটা। এই কিশোর, বস্তার ভেতর কি দেখলে? মাটি। মাটি? মুসা আর রবিন দুইজনেই অবাক। মাটি আর পাথর, আবার বলল কিশোর। 10 বস্তা বোঝাই শুধু বাজে মাটি আর পাথর। কিন্তু কিছুই বুঝতে পারছি না। হাত উল্টালো মুসা। এটুকুই বোঝা যাচ্ছে, কিশোর বলল। মাটি খুঁজছে জলদস্যুর আড্ডাতেই। কাল আবার যাব আমরা। ক্যাপ্টেন ফিলিপকে বলবো গল্প রেকর্ডিংটা স্রেফ একটা ধাপ্পাবাজি। তারপর খুঁজে বের করব কোন জায়গায় খুঁজছেন মেজর এবং কেন। পরদিন সকালে হেডকোয়ার্টারে রবিন দেখল রিসিভার ক্রেডেলে নামিয়ে রাখছে কিশোর। মুসা আসছে না জানালো সে। বাড়ি থেকে কাজ চাপানো হয়েছে ওর উপর। ওকে রেখে যেতে হচ্ছে আমাদের। যত তাড়াতাড়ি পারে কাজ শেষ করে আড্ডায় আমাদের সঙ্গে দেখা করবে বলেছে। হাসলো রবিন। মায়ের ওপর রেগে নিশ্চয়ই বোম হয়ে আছে। যাই হোক, অন্তত খুশি মনে হলো না। চলো, 3টে ওয়াকি টকি নিয়ে নিচ্ছি, কাজে লাগতে পারে। যন্ত্রগুলো ব্যাগে ভরে নিল রবিন।
সবুজ ফটক এক দিয়ে সাইকেল নিয়ে বেরোলো ওরা। চলল জলদস্যুর আড্ডার দিকে। কুয়াশা পড়ছে। হাইওয়ে দিয়ে সাবধানে সাইকেল চালালো দুজনে। পৌঁছে দেখলো নির্জন পাইরেটস কেভের ওপরে নীরবে যেন ঝুলে রয়েছে ভারী কুয়াশার চাদর। পিটারকে ফোন করেছিলাম, কিশোর জানালো। সে বলেছে তার আব্বাকে বলে কয়ে রাজি করিয়ে রাখবে আমাদের সঙ্গে কথা বলার জন্য। গেটের কাছে পৌঁছে নিচু গলায় বলল রবিন, আইসক্রিমের ভ্যানটা আছে, রিকো কোথায় লুকিয়েছে কে জানে, হয়তো গাছের আড়ালে। রাস্তার দিকে তাকালো কিশোর, গাড়িটা দেখলো, গাছের জটলার দিকে তাকিয়ে হাসলো। হ্যাঁ আছে, অত বড় হাতির মতো দেহ লুকানো কি আর সহজ। গেটের ভেতরে ঢুকলো দুজনে। ট্রেলারের কাছে এসে বেল বাজালো, সঙ্গে সঙ্গে খুলে গেল দরজা। পিটার বলল, এসো, তোমাদের জন্য বসে আছি। রান্নাঘরে টেবিলের সামনে বসে আছেন ক্যাপ্টেন ফিলিপ। সবে নাস্তা শেষ করেছেন। ছেলেদেরকে কফি খাবে কিনা জিজ্ঞেস করলেন, ভদ্রতার সঙ্গে বলল ওরা খাবে না। হাতের কাপটা টেবিলে নামিয়ে রেখে বললেন তিনি, মেজর নিরেককে বিরক্ত করতে মানা করেছিলাম না তোমাদেরকে? মনে আছে, স্বীকার করল কিশোর। আমরা করিও নি, তদন্ত যে করছি জানেনই না মেজর। তাহলেই ভালো। শুনলাম রহস্যের কিনারারা কি করে ফেলেছ, খুলে বলো তো সব। পিটার বোধহয় বাড়িয়ে বলেছে, নরম গলায় বলল কিশোর। রহস্যের সমাধান এখনো করতে পারিনি, তবে শিওর হয়ে গেছি রহস্য একটা সত্যিই আছে। আগের দিন রাতে যা যা ঘটেছে বলতে লাগলো সে। আরেক কাপ কফি ঢাললেন ক্যাপ্টেন। কিশোরের কথা শেষ হলে বললেন, তাহলে তোমার বিশ্বাস পুরো ব্যাপারটাই একটা ফাঁকিবাজি, গল্প বলানোর ছুতোয় আমাদেরকে সরিয়ে দিচ্ছে মেজর, যাতে নিরাপদে মাটি খুঁড়তে পারে? হ্যাঁ স্যার। কিন্তু কেন? আরে তো পাহারার ব্যবস্থাই বা কেন করেছে? এখনো জানি না, তবে অনুমান করতে পারি বেগুনি জলদস্যুর গুপ্তধন আছে হয়তো এখানে, আর সেটা জানা আছে মেজর আর তার চেলাদের। ম্যাপও আছে একটা। টেবিলে ম্যাপ বিছিয়ে যে দেখছিলেন মেজর, সে কথা জানালো কিশোর। সন্দেহ যাচ্ছে না ক্যাপ্টেনের? পাইরেটস কেভে গুপ্তধন আছে এ কথা কারো কাছে শুনিনি, কোনো গুজব নেই। তবে উইলিয়াম এভান্স ফিরে এসে মারা যাওয়ার পর লোকে ভাবতে শুরু করেছিল যে গুপ্তধন লুকিয়ে রেখে গেছে। খোঁজাখুঁজিও করেছে, কেউ কিচ্ছু পায়নি। তারপর আর ওসব নিয়ে মাথা ঘামায়নি কেউ। গুপ্তধন নাও হতে পারে, তবে মাটি যে খোঁড়া হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। কোন জায়গায় খুঁড়ছে এখন গিয়ে সেটা বের করা দরকার। পাওয়া যাবে? উত্তেজনায় চকচক করছে পিটারের চোখ। 3 দিন ধরে খুঁড়ছে, নিশ্চয়ই বেশ বড় গর্ত। তাহলে পাওয়া সহজই হবে, ক্যাপ্টেন বললেন। আমার তা মনে হয় না, সন্দেহ রয়েছে কিশোরের। মাটি খুঁড়ে বস্তায় ভরে নিয়ে যাচ্ছে, এটা অতি সাবধানতা, যাতে সহজে কারো চোখে না পড়ে। আলাদা আলাদা হয়ে খুঁজতে বেরোই আমরা, কি বলো? রবিন বলল। তুমি ক্যাপ্টেনকে নিয়ে যাও, আমি আর পিটার যাচ্ছি। দুদিকে যাব, দুজনেই এলাকা চেনেন, অসুবিধা হবে না। মাথা ঝাঁকালো কিশোর। ঠিক হলো, দুদিক থেকে খুঁজে এসে জাহাজটার কাছে মিলিত হবে ওরা। কফি স্ট্যান্ডের পেছনের দিকটা খুঁজতে চলল কিশোর আর ক্যাপ্টেন। কুয়াশা এখনো কাটেনি, মাথার উপরে কুণ্ডুলি পাকিয়ে উঠছে হালকা মেঘের মতো। এটা আর মিউজিয়াম করা হয়েছে যে বাড়িটায়, ক্যাপ্টেন বললেন। আগে আস্তাবল ছিল, ওইদিকে ওই গাছপালাগুলো দেখছো, ওখানে আরেকটা বাড়ি ছিল, কোভ রোড তৈরি হওয়ার আগে। ঘরের ভেতরেও মাটি খোঁড়া হয়ে থাকতে পারে, সন্দেহ করে একটা আস্তাবলের দরজা খুললেন তিনি। কোমল পানীয় আর টিনজাত খাবারের বাক্সে বোঝাই ঘরটা, তবে ভ্যান রাখার জায়গা রয়েছে। মাটিতে টায়ারের কোনো চিহ্ন দেখা গেল না, গর্ত টর্ত খোঁড়া হয়নি, কিছুই পাওয়া গেল না। বাইরে বেরিয়ে আশেপাশে খুঁজল কিছু দূর, তারপর নিরাশ হয়ে এসে দাঁড়ালো ব্ল্যাক ভালচারের কাছে। রবিন আর পিটারও ফিরে এলো। পায়নি, হতাশ কণ্ঠে জানালো রবিন। 1 ইঞ্চি জায়গাও বাদ দিইনি। ঘড়ি দেখলেন ক্যাপ্টেন। শোয়ের সময় হয়ে যাচ্ছে, নোনতা তো এখনো এলো না, আসেই কিনা কে জানে, মাঝে মাঝেই এরকম করে। একা মারিয়া সামলাতে পারবে না, লোক যদি বেশি হয়ে যায়। তোমরা কি সাহায্য করতে পারবে? উজ্জ্বল হয়ে উঠল কিশোরের চোখ। নিশ্চয় পারবো স্যার, অভিনয়ও করতাম এক সময়, জলদস্যুর অভিনয় ভালোই পারবো, প্রয়োজন হলেই বলবেন, আমরা আছি। 1 কাজে 2 কাজ হয়ে যাবে। প্রস্তাবটা রবিনেরও মনে ধরেছে। কাজও করব, ওদিকে খোঁজাও হয়ে যাবে গর্তটা। মিউজিয়ামের চাবিটা দিন। পকেট থেকে চাবি বের করে দিলেন ক্যাপ্টেন।
ছেলেকে নিয়ে চলে গেলেন শো এর জন্য তৈরি হতে। তালা খুলে মিউজিয়ামের ভেতরে ঢুকলো কিশোর আর রবিন। কিশোর বলল, দেখো মাটিতে চাকার দাগ আছে কিনা। প্রথম ঘরটায় কোনো দাগ পাওয়া গেল না, মাটি খোঁড়ার চিহ্নও নেই। পরের ঘরটাও দাগটাগ মিলল না। বেরোনোর জন্য পা বাড়িয়েই থেমে গেল রবিন। হাত তুলে হুঁশিয়ার করলো কিশোরকে। বাইরে কুয়াশার মধ্যে নড়ছে কিছু, শব্দ শুনতে পেয়েছে সে। দরজার দিকে এগিয়ে আসছে শব্দটা। কুইক, ফিসফিসিয়ে বলল কিশোর, দরজার পেছনে। কিন্তু লুকানোর আগে দরজায় দেখা দিল একটা ছায়া, কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো। ও তুমি, আমরা তো ভেবেছিলাম কে জানি। মুসাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল রবিন। কি করে বুঝলে এখানে আছি? কিশোর জিজ্ঞেস করলো। পিটারকে জিজ্ঞেস করেছো নাকি? না, দেখাই হয়নি। ভেতরে শব্দ শুনলাম, দরজাও খোলা, ভাবলাম দেখি তোকে। কোথায় খুঁড়েছে দেখেছো? মাথা নাড়ল কিশোর। না, তবে এই বাড়ির একটা ঘর এখনো বাকি। শেষ ঘরটাও তালা খুলে দেখলো ওরা, কিচ্ছু পেল না। বাইরে হালকা হয়ে এসেছে কুয়াশা। মিউজিয়াম বিল্ডিং আর ওকের জটলার মাঝের জায়গায় ছড়িয়ে পড়ল 3 গোয়েন্দা। কয়েকজন দর্শককে দেখতে পেল, ব্ল্যাক ভালচারের দিকে এগিয়ে যাচ্ছে। কফি স্ট্যান্ডটা খোলা হয়েছে, কাউন্টারের পেছনে বসেছেন ক্যাপ্টেন। সাগরের কিনার, বেড়া আর ওকের শাড়ির মাঝের জায়গায় তন্ন তন্ন করে খুঁজল ছেলেরা। খোঁড়ার কোনো লক্ষণই তো দেখছি না, রবিন বলল হতাশ কণ্ঠে। হয়তো খুঁড়েছিল, মুসা বলল, কাল রাতে এসে আবার ভরে দিয়ে গিয়েছে। তাহলে পরিষ্কার বোঝা যেত, বলল কিশোর। সবখানেই তো খুঁজলাম, বাধা দিল রবিন। না, সবখানে নয়, টাওয়ার আর বোট হাউসের ভেতরটা এখনো বাকি। বাঁকা চোরা পুরনো ওকের ভেতর দিয়ে তাকালো ওরা টাওয়ারের দিকে। পানির কিনারে কাত হয়ে থাকা বোট হাউসটা দেখলো। গাছপালার ভেতর দিয়ে ভ্যান চালিয়ে যাওয়ার মতো ওই যথেষ্ট ফাঁক রয়েছে। কিন্তু পাথরের টাওয়ারের ভেতরে খুঁড়বে কি করে? প্রশ্ন তুলল মুসা। বোট হাউসে পারা যাবে না, একটাই পাথর আর একটাই পানি। তবে বোট হাউসে ভ্যান লুকানো সম্ভব, কিশোর বলল। রবিন ঠিকই বলেছে, দেখা দরকার। দাঁড়াও, আবার বাধা দিল রবিন। ভিক্টর লোকটার মাথায় ছিট আছে, কাল আমাকে যেরকম করে ধরেছিল। ক্যাপ্টেনকে নিয়ে আসা উচিত আমাদের। ফোঁস করে নিঃশ্বাস ফেলল কিশোর। তাও বটে। ভিক্টর এখন টাওয়ারে নেই, মুসা বলল। আমি ঢোকার সময় দেখলাম পার্কিং লট থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। চলো তাহলে, তুড়ি বাজালো কিশোর। এটাই সুযোগ। হালকা বনের ভেতর দিয়ে যাওয়ার সময় দেখতে পেল ওরা জাহাজের ডেকে দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন ফিলিপ। কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলছেন। ঘড়ি দেখলেন একবার। গেটের কাছে টিকিট বুথটা খোলা রেখেছে এখনো মারিয়া। প্রথমে বোট হাউসের দিকে এগুলো ওরা। ডাঙার দিকে দরজাটা বেশ বড়, তালা নেই। দরজার ঠিক ভেতরেই কাঠের মেঝে। ভ্যান রাখা সম্ভব ওখানে, তবে টায়ারের চিহ্ন কিংবা তেল টেল পড়ে নেই। কালো পানির উপর যেন ঠেলে বেরিয়ে আছে ডক। নৌকা বাঁধার জায়গা রয়েছে দুপাশে, একটা নৌকাও নেই। শেষ মাথায় দরজা ছিল একসময় নৌকা ঢোকানোর জন্য, তবে এখন এমনভাবে বসে গেছে পানিতে, ঢোকানোর আর উপায় নেই। ডকের ওপরে ছাতের কাছে পাল রাখার জায়গা, ওখানে এখনো বেশ কিছু পাল, মাস্তুল আর দড়ি রয়েছে। ডকের নিচে কাঠের গায়ে ঢেউ ভাঙছে। সবকিছুই খুব স্বাভাবিক, মাটি খোঁড়ার চিহ্নও নেই। টাওয়ারে যাওয়ার পথে কোথাও খোঁড়ার চিহ্ন দেখা গেল না। মুসা, কিশোর বলল, বনের ভেতর গিয়ে পাহারা দাও। ওয়াকি টকি বের করে দিল। নাও, ভিক্টরকে আসতে দেখলেই হুঁশিয়ার করবে, সারাক্ষণ অন করে রাখবো আমাদের যন্ত্র। টাওয়ারের দিকে তাকিয়ে হাঁটছে কিশোর। একতলায় 2টো দরজা আর কয়েকটা জানালা, দোতলা 3 তলায় একটা করে খুঁদে জানালা, আর 4 তলায় প্রায় পুরোটাই কাঁচের, লাইট হাউসের মতো। জানালার মাঝে দেয়ালের গা ঘেঁষে বেরিয়ে আছে ইটের ধাপ, মইয়ের মতো অনেকটা, উঠে গেছে একেবারে চ্যাপ্টা ছাদ পর্যন্ত। সামনের একটা দরজায় ঠেলা দিল কিশোর, তালা নেই, খুলে গেল। ছোট্ট একটা লিভিং রুম দেখা গেল, গোল। ছাদটা উঠে গেছে গম্বুজের মতো গোল হয়ে। ডানে ওই একই আকারের বেডরুম, বাঁয়ে রান্নাঘর। ওখান থেকে বেরোনোর আরেকটা দরজা আছে, ভেতর থেকে ছিটকিনি লাগানো। একটা কাঠের সিঁড়ি নেমে গেছে মাটির তলার ঘরে। এক পাশের দেয়ালে তার দরজা, আরেক পাশের দেয়ালে আরেকটা দরজা। সেখানে একটা মোটা পাইপের মতো দেখা গেল, সিমেন্টের তৈরি। ভেতর দিয়ে লোহার মই উঠে গেছে ওটার।
আগে নিচে নামি, কিশোর বলল। কাঠের সিঁড়ি দিয়ে নেমে এলো গাঢ় অন্ধকার সেলারে। হাতড়ে হাতড়ে সুইচ বোর্ড বের করলো কিশোর। একটা মাত্র বাল্ব ঝোলানো রয়েছে তাতে, অল্প পাওয়ারের। আলো খুবই সামান্য, তবে তাতে দেখতে অসুবিধে হয় না। নিচু ছাদওয়ালা একটা ঘরে ঢুকেছে ওরা। পাথরের দেয়াল, মেঝেটা কাঁচা, কিন্তু সিমেন্টের মেঝের চেয়ে কম শক্ত না, মসৃণ। দেয়ালে ধুলো জমে রয়েছে কত বছর ধরে বলার জো নেই। এখানেও কেউ খোঁড়েনি, রবিন বলল। তাই তো মনে হচ্ছে। বারবার নিরাশ হতে ভালো লাগছে না কিশোরের। দেয়ালের ওপাশে আরেকটা ঘর আছে, স্টোর রুম। তাতে পড়ে আছে জমকালো সব আসবাবপত্র, ধুলোয় মাখামাখি। জানে পাবে না, তবুও ওগুলোর তলায় উঁকি দিয়ে দেখলো দুজনে খোঁড়ার চিহ্ন আছে কিনা। কেউ আসেনি এখানে, রবিন বলল। মাথা ঝাঁকালো কিশোর। জোরে একটা নিঃশ্বাস ফেলল। পেছনে বিকট চিৎকার শুনে চরকির মতো পাক খেয়ে ঘুরল দুজনে। দাঁড়িয়ে রয়েছে বেগুনি জলদস্যু, হাতে ভোজালি। মিস্টার জেসন, রবিন বলল। আমরা। কথা বলল না বেগুনি জলদস্যু। বেগুনি মুখোশের ফুটো দিয়ে তাকিয়ে রয়েছে জ্বলন্ত চোখে, নাকের নিচে পুরু গোঁফ। আপনি মিস্টার জেসন না? সন্দেহ হলো কিশোরের। জবাবে ভোজালি উঁচিয়ে ছুটে এলো লোকটা। লাফ দিয়ে পাশের একটা মস্ত আলমারির ওপর গিয়ে পড়ল রবিন। কিশোর পড়ল কয়েকটা চেয়ারের ওপর। রবিনের পায়ে পা বেঁধে হুমড়ি খেয়ে লম্বা এক টেবিলের ওপর গিয়ে পড়ল জলদস্যু। পিছলে চলে গেল পেছনের দেয়ালের কাছে। একটা মুহূর্ত নষ্ট করলো না দুই গোয়েন্দা। লাফ দিয়ে উঠে দিল দৌড়। পেছনে তাকালো না একবারও। সিঁড়ি বেয়ে উঠে চলে এলো উপরে। রান্নাঘরে ঢুকতেই কানে এলো মুসার কণ্ঠ। শুনছো ভিক্টর? এই শুনছো, ভিক্টর এসেছে। চোখের পলকে গিয়ে পেছনের দরজাটার উপর প্রায় ঝাঁপিয়ে পড়ল কিশোর। দেখলো ছিটকিনি তো আছেই, তালাও লাগানো। নিচে সেলারে পায়ের আওয়াজ হচ্ছে। নিশ্চয় সিঁড়ির দিকে আসছে লোকটা। বাইরে সামনে দিয়ে আসছে ভিক্টর ইভান্স। আটকা পড়েছে দুই গোয়েন্দা, পালানোর পথ নেই। আরো হালকা হয়ে এসেছে কুয়াশা। বনের মধ্যে বসে আছে মুসা, ওয়াকিটকি মুখের কাছে ধরা। আবার বলল সে, হুঁশিয়ার, ভিক্টর আসছে, বেরিয়ে এসো। জবাব এলো না। ভিক্টরের দিকে ফিরে তাকালো সে। গেট দিয়ে ঢুকে হেঁটে আসছে বনের দিকে। এখন না বেরোলে আর ভিক্টরের চোখ এড়িয়ে বেরোতে পারবে না কিশোর আর রবিন। করছে কি ওরা? রবিন, কিশোর, হুঁশিয়ার, আবার সতর্ক করলো মুসা। জলদি বেরিয়ে এসো। সামনের দরজাটা খুলতে আরম্ভ করলো, কিন্তু কেউ বেরোলো না। চোখ মিটমিট করতে লাগলো মুসা। তাহলে আপনা আপনি খুলেছে? বাতাসে? না, বাতাসে নয়। দরজা ফাঁক করে বেরিয়ে আসছে কালো একটা বেড়াল। বেরিয়ে লাফিয়ে লাফিয়ে ছুটে আসতে লাগলো। রবিন আর কিশোর বেরোলো না। মরিয়া হয়ে উঠল মুসা, প্রায় চেঁচাতে শুরু করলো। রবিন, কিশোর, ভিক্টর! এই, কি করেছে ভিক্টর? মুখ ফেরাতেই একেবারে লোকটার মুখোমুখি হয়ে গেল মুসা। আবার ঢুকেছো চুরি করে? কার সঙ্গে কথা বলছো? ধমক দিয়ে জিজ্ঞেস করলো ভিক্টর। ঢোক গিলল মুসা। কোথায় খোঁড়া হয়েছে বের করার চেষ্টা করছি আমরা, স্যার। আমাদের ধারণা এখানে কোথাও গুপ্তধন লুকানো রয়েছে। রবিন আর কিশোর গেছে আপনার টাওয়ারের ভেতর খুঁজতে। আমি আমি চট করে খোলা দরজার দিকে তাকালো ভিক্টর। কে খুঁজছে? ওরা। ওরা কারা? যারা গুপ্তধন খুঁজছে। কারা খুঁজছে সেটাই তো জিজ্ঞেস করছি। রেগে গেল ভিক্টর। মেজর নিরেক আর চালারা, টনি, রিগো, গুন, সে টাকা মাথা লোকটা। বিস্ময় ফুটলো ভিক্টরের চোখে। আবার তাকালো টাওয়ারের দরজার দিকে। কোথায় খুঁজছে দেখেছো? না, সব জায়গায় খুঁজেছি আমরা, শুধু। হঠাৎ যেন হাঁপাতে শুরু করলো মুসার ওয়াকিটকি। এটা এক ধরনের সংকেত কিশোর পাঠাচ্ছে। জিজ্ঞেস করলো, কি কিশোর? নিচু গলায় জবাব এলো, টাওয়ারে একটা লোক ঢুকেছে মুসা, আমাদের হামলা করেছে। সেলার থেকে উঠে এসেছি আমরা, কিন্তু ঘর থেকে বেরোতে পারছি না। পেছনের দরজায় তালা। সামনে দিয়ে বেরোতে গেলে ভিক্টর দেখে ফেলবে। একটা কাজই করার আছে আমাদের, ওপরে চলে যাওয়া। থেমে গেল হঠাৎ কিশোর। পরক্ষণেই শোনা গেল উদ্বিগ্ন কণ্ঠ, আর আসছে লোকটা, আমরা চলে যাই। নীরব হয়ে গেল ওয়াকিটকি।
টাওয়ারের দোতলায় উঠে গেছে কিশোর আর রবিন। রান্নাঘর থেকে মই বেয়ে ওঠার শব্দ পাচ্ছে ওরা। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে লোকটা। জলদি, কিশোর বলল। ছোট্ট একটা জানালা দিয়ে ম্লান আলো আসছে। সেই আলোয় দেখে দেখে মই বেয়ে নিঃশব্দে তেতলায় উঠে পড়ল দুজনে। আলো এখানেও খুব কম। পুরনো কয়েকটা পিপা আর কাঠের বক্স পড়ে আছে, ধুলোয় মাখামাখি। দেখে মনে হয় শত বছর ধরে ওভাবেই পড়ে আছে ওগুলো ওখানে। দুটো বক্সের উপর বসলো ওরা। নিচে দোতলায় ভারী পায়ের শব্দ হচ্ছে। নিশ্চয়ই ওদেরকে খুঁজে বেড়াচ্ছে লোকটা। ও কে, কিশোর? ফিসফিসিয়ে বলল রবিন। নন্তা জেসন। নন্তা জেসন আমাদের আক্রমণ করবে কেন? তাও তো কথা। কান পেতে শুনতে শুনতে হঠাৎ কিশোর বলে উঠল, রবিন, আমার মনে হয় না আমাদেরকে খুঁজছে ও। আমাদের পিছুও নেয়নি, অন্য কিছু খুঁজছে সে। কিন্তু সেলারে তো হামলা চালিয়েছে, তবে আমাদের পিছু নিয়ে যায়নি। এখনো আমাদের পেছনে লাগেনি সে। ও হয়তো ভাবছেই না আমরা আছি এখানে, ভেবেছে বেরিয়ে চলে গেছি। মেজর নেরেক নয় তো? মাথা নাড়ল কিশোর। না, মেজরের শরীর আরো ছোট, আর রিগো অনেক বড়। তবে অন্য দুজনের একজন হতে পারে, টনি কিংবা গুন। আর ভিক্টর ইভান্স যে নয় সে তো জানি, কারণ সে বাইরে রয়েছে। কিশোর, ওপরে আসছে। মই বেয়ে 4 তলায় উঠতে শুরু করলো দুজনে। মইটা শেষ হয়েছে একটা ট্র্যাপডোরের কাছে। ঠেলা দিতেই ওপরে উঠে গেল ওটা। ওরা বেরিয়ে এলো উজ্জ্বল রোদে। 4 তলার এই ঘরটা ছোট, চারপাশে অসংখ্য জানালা। তাড়াতাড়ি ট্র্যাপডোর বন্ধ করে দিয়ে জানালার কাছে চলে এলো ওরা। স্পষ্ট দেখা যাচ্ছে খাঁড়িটা। ঘাটে বাঁধা রয়েছে ব্ল্যাক ভালচার। প্রথম শো শুরু হতে বেশি দেরি নেই। কিশোর, এখানেও যদি আসে? জানালার অনেক নিচে মাটি। টাওয়ার থেকে নেমে যাওয়ার আর কোনো পথ নেই। ঘরটায় আসবাব নেই, লুকানোর কোনো জায়গাও নেই। কিছু একটা করতেই হবে আমাদের। ভয় ফুটল কিশোরের কণ্ঠে। আসছে, ও আসছে। বনের মধ্যে বসে টাওয়ারের দিকে তাকিয়ে রয়েছে মুসা আর ভিক্টর। ওয়াকি টকিতে কিশোরদের মেসেজের অপেক্ষা করছে। গিয়ে দেখা দরকার, মুসা বলল। নাম কি তোমার? শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল ভিক্টর। মুসা আমান। মোসা, আমরা জানি না টাওয়ারে কে ঢুকেছে, কজন ঢুকেছে। গিয়ে হয়তো তোমার বন্ধুদেরকে আরো বিপদে ফেলে দেব। আপনি বোধহয় ঠিকই বলেছেন, কিন্তু মোসা, টাওয়ারের দিকে হাত তুললেন ভিক্টর। ওই দেখো। দেখল মুসাও। টাওয়ারের ওপর তলার জানালা দিয়ে মুখ বের করেছে কিশোর আর রবিন। লাফিয়ে উঠে দৌড় দিতে গেল সে। খপ করে হাত চেপে ধরল ভিক্টর, টেনে থামালো। থামো, বিপদে ফেলে দেবে ওদেরকে। তোমাকে দেখলেই বেফাস কিছু করে বসতে পারে ওরা। বুঝল মুসা, মাথা ঝাঁকালো, ঢোক গিলল। জানালা থেকে সরে গেছে কিশোর আর রবিন। আর আবার জানালার দিকে হাত তুলে দেখালো ভিক্টর। মুসাকে ছাড়েনি। মুসা দেখল জানালায় দেখা যাচ্ছে এখন বেগুনি জলদস্যুর মুখ। বেগুনি মুখোশ, কালো গোঁফ, পালক লাগানো বেগুনি হ্যাট, সোনালি কাজ করা বেগুনি কোট। কোথায় লুকালো ওরা? জোরে বলতে ভয় পাচ্ছে যেন মুসা। মাথা নাড়ল ভিক্টর। কোথাও না মোসা, ওখানে আলমারি টালমারি কিচ্ছু নেই, লুকানোর কোনো জায়গাও নেই। আটকা পড়েছে ছেলে দুটো। এখানেই শেষ হচ্ছে বেগুনি জলদস্যু এর 3য় পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।